ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 10-এর সর্বশেষ অধ্যায়ের যে উপগ্রহ চিত্র এবং স্থানীয় ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, তার মধ্যে স্থানীয় ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, যেটাকে ইংরেজিতে বলা হয় টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ এই শব্দটাকে ভাঙলে আমরা দুটো শব্দ পাবো, একটা পাবো হচ্ছে টোপো আর একটা পাবো হচ্ছে গ্রাফিক্যাল। কেমন? এবার দেখো, তাহলে টোপোগ্রাফিক্যাল ম্যাপের যদি আমি আক্ষরিক মানে করি তাহলে দাঁড়াবে টিওপিও টোপো। টোপো মানে হচ্ছে দ্য আর্থ সারফেস, দ্য সারফেস অফ দ্য আর্থ, অর্থাৎ ভূপৃষ্ঠ। কিন্তু এখানে সংকীর্ণ অর্থে আমরা এটাকে স্থলপৃষ্ঠই ধরব, জলপৃষ্ঠ নয়, স্থল ভূপৃষ্ঠ। এমনিতে টোপো মানে অন দ্য সারফেস, সারফেসের উপরে অবস্থিত, কিন্তু এখানে আমরা সেটাকে স্থলভূপৃষ্ঠই ধরব। আর গ্রাফি শব্দটা এসছে তোমরা সকলেই জানো যে গ্রিক ওয়ার্ড গ্রাফিয়েন থেকে। গ্রাফিয়েন মানে হচ্ছে ডেসক্রিপশন বা বর্ণনা দেওয়া। তাহলে টোপো মানে যদি হচ্ছে আর্থ সারফেস হয় আর গ্রাফিয়েন মানে যদি বর্ণনা হয়, তাহলে টোপোগ্রাফি মানে হচ্ছে দ্য ডেসক্রিপশন অফ আর্থ সারফেস, অর্থাৎ ভূপৃষ্ঠের বিবরণ। কিন্তু এখানে বিবরণটা আমরা কিসের দেবো, কিসের মাধ্যমে দেবো? ছবির মাধ্যমে দেবো, অর্থাৎ গ্রাফিক্যালি দেবো আমরা। তাহলে গ্রাফিক্যালি ডেসক্রিপশন অফ, যদিও গ্রাফিয়ান মানেই ডেসক্রিপশন, তবুও সহজ ইংরাজিতে হচ্ছে গ্রাফিক্যালি ডেসক্রিপশন অফ দ্য আর্থ সারফেস, অর্থাৎ ভূপৃষ্ঠের, স্থলভূপৃষ্ঠের, সংকীর্ণ অর্থে এটাকেই ধরা হবে, স্থলভূপৃষ্ঠের এই যে বর্ণময় বা বৈচিত্র্যময় এই যে পরিবেশ, কোথাও পাহাড় পর্বত নদী নালা, কোনো নদীটা সারা বছর জল থাকে, কোনো নদীটাতে সারা বছর জল থাকে না, কোথায় অরণ্য, হ্যাঁ, আবার মানুষ কোথায় বাসস্থান গড়ে তুলেছে, রাস্তাঘাট কোথায় গড়ে তুলেছে, অর্থাৎ একটা স্থলভাগে নানা রকমের বৈচিত্র্য আছে। কিছু বৈচিত্র্য প্রাকৃতিক, কিছু বৈচিত্র্য সাংস্কৃতিক বা মনুষ্য সৃষ্ট। তো এই বৈচিত্র্যগুলোকে যখন বিভিন্ন রং অনুযায়ী, বিভিন্ন স্কেল অনুযায়ী যখন আমরা ছবির মাধ্যমে বা ম্যাপের মাধ্যমে উপস্থাপন করি, তখনই সেটাকে একমাত্র বলা যাবে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তার মানে দেখো, টোপোগ্রাফিক্যাল ম্যাপের দুটো আসপেক্ট আছে, দুটো জিনিস আছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূদৃশ্য, অর্থাৎ যেগুলো প্রকৃতি তৈরি করেছে, গাছপালা নদী নালা পাহাড় পর্বত অরণ্য এইগুলো। আর আরেকটা জিনিস রয়েছে, তুমি ওপর থেকে দেখলে দেখতে পাবে, বার্ড ভিউ করলে বা এরোপ্লেন ভিউ করলে একটা দেখতে পাবে সাংস্কৃতিক ভূদৃশ্য, অর্থাৎ মানুষের তৈরি করা সমস্ত জিনিসপত্র, বাড়ি ঘর রাস্তাঘাট, আরও সমস্ত যাবতীয় কৃত্রিমভাবে তৈরি করা বনসৃজন থেকে শুরু করে কবরস্থান, মন্দির মসজিদ গির্জা পোস্ট অফিস সমস্ত কিছু, টেলিফোন লাইন টেলিগ্রাফ লাইন, ইলেকট্রিকের পাওয়ার লাইন থেকে শুরু করে সমস্ত কিছু। তাহলে আমি যদি কেউ বার্ড ভিউয়ে দেখি পৃথিবী ভূপৃষ্ঠকে, স্থলভাগকে যদি আমরা উপর থেকে দেখি, একটা পাখি যেরকম করে একটা স্থলভাগকে দেখতে পাবে, সে যে জিনিসগুলোকে দেখবে সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়। তার মানে একটা হচ্ছে প্রাকৃতিক জিনিসগুলো দেখবে, প্রাকৃতিক ল্যান্ডস্কেপ ভূদৃশ্য, আর সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ দেখবে। তাহলে বিভিন্ন রকম প্রাকৃতিক ল্যান্ডস্কেপগুলো কী কী না, বিভিন্ন রকম প্রাকৃতিক ল্যান্ডস্কেপগুলো হলো নদ নদী ভূপ্রকৃতি অরণ্য জলাশয় এইগুলো। আর সাংস্কৃতিক ভূদৃশ্য কোনগুলো? মানুষের বাড়িঘর রাস্তাঘাট খনি শিল্প ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা। তাহলে এই সাংস্কৃতিক ভূদৃশ্য এবং প্রাকৃতিক ভূদৃশ্য এই দুটোর বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে, খুঁটিনাটি যে উপাদানগুলো, সেই উপাদানকে যখন একটা নির্দিষ্ট স্কেল অনুসরণ করে আঁকা হবে, একটা তার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার থাকবে, যে এত ডিগ্রি থেকে এত ডিগ্রি, এত ডিগ্রি ইস্ট থেকে এত ডিগ্রি ইস্ট, এত ডিগ্রি ওয়েস্ট থেকে এত ডিগ্রি ওয়েস্ট, এরকম একটা বিস্তার থাকবে। এবং একটা সমতলিক ক্ষেত্রে সেটাকে আঁকা হবে, অর্থাৎ একটা ম্যাপ হবে, দ্বিমাত্রিক চিত্র হবে। এবং বিভিন্ন উপাদান ব্যবহার করার জন্য, যেটা সবথেকে বেশি ভাইটাল, বিভিন্ন উপাদানকে আলাদাভাবে বোঝানোর জন্য প্রত্যেকটা উপাদানের কিছু আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু প্রচলিত প্রতীক এবং চিহ্ন রয়েছে। যেমন খনিকে আমরা এরকম প্লাস চিহ্নের মাধ্যমে দেখানো হয়। এই প্লাস চিহ্ন মানে হচ্ছে খনি এলাকা, বা অনেকে এম থাকে। প্লাস চিহ্নের মাধ্যমে আবার অনেক জলপ্রপাতের পাশে প্লাস চিহ্নে মানে স্প্রিং বোঝানো হয়, জলপ্রপাত আবার বোঝানো যেতে পারে।
আবার কোনো কোনো জায়গায় এরকম ডট দিয়ে বিএম বেঞ্চ মার্ক, মানে তার মূল যে উচ্চতাটা, স্থায়ী উচ্চতাটা কত মাপা হয়েছিল সেইটা বোঝানো থাকে। কখনো আবার পিএফ লেখা থাকে মানে প্রোটেক্টেড ফরেস্ট, কখনো আরএফ লেখা থাকে অর্থাৎ রিজার্ভ ফরেস্ট। তাহলে এরকম বিভিন্ন আবার রং, প্রতীক এবং চিহ্নর মাধ্যমে এই বিভিন্ন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন উপাদানগুলোকে একটা সমতলিক ক্ষেত্রে চিত্রিত করা হয় বা উপস্থাপন করা হয়। আর যে চিত্রের মাধ্যমে এটা করা হলো, যে চিত্রটা তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে টোপোগ্রাফিক্যাল চিত্র বা স্থানীয় ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। তাহলে স্থানীয় ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ কাকে বলে? না, টোপো মানে হচ্ছে স্থল ভূপৃষ্ঠের ক্ষেত্রে, আর গ্রাফি মানে বিবরণ, অর্থাৎ স্থলভাগের উপরে অবস্থিত বিভিন্ন প্রাকৃতিক ভূদৃশ্য এবং সাংস্কৃতিক ভূদৃশ্যের বিভিন্ন উপাদানগুলোকে যখন নির্দিষ্ট স্কেল অনুসারে নির্দিষ্ট অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ব্যবধানে একটা সমতলিক ক্ষেত্র উপস্থাপন করা হয়, যেখানে ওই সাংস্কৃতিক এবং প্রাকৃতিক বিভিন্ন উপাদানগুলোকে নির্দিষ্ট প্রতীক এবং চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হয়, তখন সেই সমতলিক ক্ষেত্র বা ম্যাপটাকে আমরা বলতে পারি টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তবে আবার বলি, টোপোগ্রাফিক্যাল ম্যাপ স্থানীয় ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কেবলমাত্র স্থলভাগই হবে, কারণ জলভাগে কোনো টোপোগ্রাফি হয় না। জলভাগকে তুমি ওপর থেকে দেখলে জলভাগের টোপো অর্থাৎ সারফেসটা কিন্তু পুরোটাই প্লেন, সমতল, সেখানে শুধুমাত্র কিছু প্রাকৃতিক ভূদৃশ্যই দেখতে পাবে, শুধু জল জল আর জল, তার উচ্চতার কোনো বৈপরীত্য নেই, সেখানে কোনো নদী নালা পথ ঘাট বাড়িঘর কিছুই নেই। তাহলে এই ভ্যারাইটি এখানে নেই। স্বাভাবিকভাবেই যে এলাকাটা পুরোপুরি জলভাগ রয়েছে, কোনো স্থলভাগ নেই, সেই এলাকাটার ওপরে কোনো টোপো মানচিত্র তৈরি করা হয় না। টোপো মানচিত্র তৈরি হয় কেবলমাত্র স্থলভাগের বৈচিত্র্যগুলোকে বোঝানোর ক্ষেত্রে। এইবার চলে আসো, এই টোপো মানচিত্র এলো কিভাবে, মানে এর প্রসিডিওরটা কিভাবে? না, সর্বপ্রথম, যদিও এটা বর্তমানে চলে না, তবে নিয়ম হচ্ছে প্রথমে গোটা পৃথিবীকে এরকম 4 ডিগ্রি অক্ষরেখার ব্যবধান এবং 4 ডিগ্রি দ্রাঘিমা রেখার ব্যবধানে ভেঙে নেওয়া হয়েছে। যেমন ভারতীয় উপমহাদেশকে এরকম নাম্বার করলে পাবো 40 থেকে 92 পর্যন্ত। আমি আর নাম্বারগুলো এইভাবে লিখিনি, 40 নাম্বার থেকে 41 42 এরকম করে 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 92টা নম্বর আছে। কত ডিগ্রি ইন্টু কত ডিগ্রি ক্ষোভগুলো? না দেখো, এখানে আমি এঁকেছি 82 ডিগ্রি থেকে 86 ডিগ্রি, তার মানে এর ব্যবধানটা দ্রাঘিমাংশগত দিক থেকে কত ডিগ্রি হলো? 4 ডিগ্রি হলো, 82 টু 86। আবার এখানে লিখেছি দেখো 10 ডিগ্রি নর্থ, এই 16 ডিগ্রি নর্থ থেকে 20 ডিগ্রি নর্থ, এটা একটা অনুমান ধরে নাও। তাহলে এরও ব্যবধানটা কত হলো? অর্থাৎ অক্ষাংশের ব্যবধান, এই অক্ষাংশ থেকে এই অক্ষাংশের ব্যবধান কত হলো? 4 ডিগ্রি। তার মানে এই 73 নম্বর, সাপোজ একটা ম্যাপের নাম্বার দিয়েছি, বলেছি 40 থেকে 92 পর্যন্ত ভারতের ম্যাপে নাম্বারিং রয়েছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ক্ষেত্রে। তাহলে এইটাতে এই নাম্বারটা কত? 73। তাহলে এর নাম্বারিংটা দাঁড়ালো 73, অর্থাৎ 73 দাগের ম্যাপটার অক্ষাংশগত বিস্তৃতিও 4 ডিগ্রি আর দ্রাঘিমাংশগত বিস্তৃতিও 4 ডিগ্রি। তাহলে এই ম্যাপটা হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ম্যাপ। এটার স্কেল হচ্ছে, এটা আঁকা হয় 1:10 লক্ষে, 1:10 লক্ষ। 10 লক্ষ মানে যেহেতু 1 মিলিয়ন, সেহেতু এটাকে আবার অনেকে বলে থাকেন মিলিয়ন সিট, মিলিয়ন সিট, সিট বা ম্যাপ, মিলিয়ন সিট। ঠিক আছে, এটা কত আরএফে মাপা হয়, এই অঙ্কন করা হয় 1:10 লক্ষ, এই আরএফ দিয়ে এটাকে অঙ্কন করা হয়। ধরা যাক এইরকম 71 72 73 এরকম করে করে 40 থেকে 92 পর্যন্ত 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ক্ষোভ কাটা আছে, গ্রিড কাটা আছে, এগুলোকে আমরা গ্রিড বলছি। তো এবার ধরা যাক এই 73টাকে আমরা আলাদা করে তুলে আনলাম, এইটা পুরোটাই কিন্তু ধরা যাক 73 দাগের ম্যাপটা। 73 দাগের অক্ষাংশ কত আছে দেখো, 16 ডিগ্রি থেকে 20 ডিগ্রি নর্থ। এখানে আমি এঁকেছি দেখো, আমি 16 ডিগ্রি থেকে 20 ডিগ্রি নর্থ, মানে ওই ক্ষোভটাই তুলে এনেছি। আর এখানে দেখো 82 ডিগ্রি থেকে 86 ডিগ্রি ইস্ট, এখানেও দেখো আমি করেছি 82 ডিগ্রি ইস্ট থেকে 86 ডিগ্রি ইস্ট। তার মানে ওই 73 এই মাপটাকেই, এই ক্ষোভটাকেই আমি এইখানে বড় করে, পার্টিকুলার এই ক্ষোভটাকেই আমি বড় করে এখানে শুধু তুলে এনেছি।
এইবার এই 73-এর ক্ষোভটাকে 16টা সমান বর্গক্ষেত্রে, এই 16টা সমান আয়তক্ষেত্রে ভাগ করা হয়েছে, 16টা সমান। তাহলে নিচে নিচে নাম্বারিং হয় এবং ইংরাজি আলফাবেটিক্যালি তাকে নাম্বারিং করা হয়েছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি। পি এর পর কিন্তু আর নাম্বারিং হবে না, কারণ ইংরাজি বর্ণমালার পি হচ্ছে 16তম বর্ণ। তাহলে দেখো, যখন আমি এটাকে 16টা ভাগে ভাগ করলাম, তাহলে এই 4 ডিগ্রি যে ব্যবধানটা ছিল 82 থেকে 86, এটাকে যখন আমি 4টে ভাগে ভাগ করলাম, তাহলে এক একটা ব্যবধান কত করে হলো 1 ডিগ্রি করে। 82 থেকে এই দ্রাঘিমা রেখাটা তাহলে কত হবে 83, এই দ্রাঘিমা রেখাটা কত হবে তাহলে 84, এই দ্রাঘিমা রেখাটা কত হবে 85, এটা 86। কারণ টোটাল আমার হচ্ছে 82 থেকে 86, সেটাকে আমি 4 ভাগে ভাগ করেছি, 83, 84, 85, 86। আবার একই রকমভাবে যদি আমি অক্ষরেখাগুলো দেখি, এই অক্ষরেখাটা যেখানে ছিল 16 ডিগ্রি নর্থ আর 20 ডিগ্রি নর্থ, এইটাকে আমি তুলে নিয়েছি 16 ডিগ্রি নর্থ থেকে 20 ডিগ্রি নর্থ, তাকে 4 ভাগে ভাগ করেছি। তার মানে এই অক্ষরেখাটা হয়েছে 17 ডিগ্রি নর্থ, এই অক্ষরেখাটা হয়েছে 18 ডিগ্রি নর্থ, এই অক্ষরেখাটা হয়েছে 19 ডিগ্রি নর্থ, এটা 20 ডিগ্রি। তাহলে এদিকেও 4টে ভাগে ভাগ, এদিকেও 4টে ভাগে ভাগ, তাহলে মোট কটা ভাগ পেলাম 16টা ভাগে ভাগ পেলাম। তাকে নাম্বারিং করলাম ইংরাজি বর্ণমালা এ থেকে পি পর্যন্ত অক্ষর দিয়ে। ধরা যাক আমি এবার এই ম্যাপটাকে তুলব, এই ম্যাপটাকে নেব, তাহলে এর দ্রাঘিমাংশগত বিস্তৃতি কতটা 1 ডিগ্রি, এটা 84 ডিগ্রি থেকে 85 ডিগ্রি, এটা 84 থেকে 85। আবার এর অক্ষাংশগত বিস্তৃতি কত না 18 থেকে 19, 1 ডিগ্রি। তাহলে 84 থেকে 85 দ্রাঘিমাংশগত বিস্তৃতি 1 ডিগ্রি। আবার 18 ডিগ্রি উত্তর থেকে 19 ডিগ্রি উত্তর, 18 ডিগ্রি উত্তর থেকে 19 ডিগ্রি উত্তর, এই ব্যবধানটাও কত 1 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, অর্থাৎ 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, এইরকম ম্যাপগুলোকে আবার 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি ম্যাপে 16টা ভাগে ভাগ করা যায়। এইগুলোকে বলা হয় ডিগ্রি সিট। যেহেতু 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রিতে ভাঙা হলো, সেহেতু এটাকে বলা হয় ডিগ্রি সিট। এটাকে করা হয় 1:2.5 লক্ষ এই আরএফ দিয়ে, 1:2.5 লক্ষ এই আরএফ দিয়ে করা। তাহলে এই ম্যাপটা যেটা আমি বাছলাম, তার নম্বর কত হবে 73 দাগের ভেতরে যে, যেমন আমাদের পরীক্ষায় প্রশ্ন আছে 1-এর দাগের ক, মানে 1-এর মধ্যেই আবার ক, তেমনই হচ্ছে 73 দাগের মধ্যেই যে, 73-এর যে। তাহলে 73A, 73B, 73C, 73D, এরকম করে করে 73P পর্যন্ত হবে। তার মধ্যে একটা ম্যাপকে আমরা কেবলমাত্র বেছে নিলাম উদাহরণ হিসাবে, ধরা যাক এটা 73J হয়েছে। এবার ওই 73Jটাকে আমি একটু বড় করে এঁকেছি, বলেছি 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। দেখো এখানে 18 ডিগ্রি থেকে এটা আছে 19 ডিগ্রি, অর্থাৎ এর পুরো ব্যবধানটা কত 1 ডিগ্রি, অক্ষাংশগত ব্যবধান 1 ডিগ্রি। আবার দেখো এখানে 84 ডিগ্রি ইস্ট থেকে 85 ডিগ্রি ইস্ট, তার মানে এর ব্যবধানটা করেছি দেখো কত ডিগ্রি হলো, এটাও হলো 1 ডিগ্রি। তাহলে দেখো দ্রাঘিমা 84 থেকে 85, ওই যেটাই 84 থেকে 85, আর 18 থেকে 19, 84 থেকে 85, 18 থেকে 19, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। এটাকে আবার 16টা ভাগে ভাগ করা হয়েছে ইংরাজি 1 থেকে 16 পর্যন্ত। এবং মনে রাখবে নাম্বারিংগুলো নিচে নিচে 1 2 3 4 হয়ে যাওয়ার পর তারপর আবার 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 পর্যন্তই হবে, 17 যাবে না। ওদিকে যেমন পি পর্যন্ত গিয়েছিল, এখানে তেমন 16 পর্যন্ত যাবে। তাহলে এই 1 ডিগ্রিটাকে যদি 4 ভাগে ভাগ করা হয়, 1 ডিগ্রি সমান কত মিনিট আমরা জানি, 1 ডিগ্রি সমান জানি হচ্ছে 60 মিনিট। 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, 60 মিনিট। তাহলে এটাকে 4 ভাগে ভাগ করলে এক একটা কত করে দাঁড়াবে 15 মিনিট করে দাঁড়াবে। তার মানে এটা যদি এই অক্ষরেখাটা যদি 18 ডিগ্রির হয়, তাহলে এই অক্ষরেখাটা হচ্ছে 18 ডিগ্রি 15 মিনিট, এই অক্ষরেখাটা হচ্ছে 18 ডিগ্রি 30 মিনিট, এই অক্ষরেখাটা হচ্ছে 18 ডিগ্রি 45 মিনিট, এই অক্ষরেখাটা হচ্ছে 18 ডিগ্রি 60 মিনিট বা 19 ডিগ্রি। ঠিক একই রকমভাবে দেখো দ্রাঘিমাটাও, এটা 84 ডিগ্রি যদি হয়, তাহলে এইটা হচ্ছে 84 ডিগ্রি 15 মিনিট, 84 ডিগ্রি 30 মিনিট, 84 ডিগ্রি 45 মিনিট, 84 ডিগ্রি 60 মিনিট বা 85 ডিগ্রি। তাহলে ধরা যাক আমরা এই ম্যাপটাকে তুললাম, তাহলে এর
দ্রাঘিমাংশের বিস্তৃতি কত হবে, কত থেকে কত, না 15 মিনিট থেকে 30 মিনিট। কত 15 মিনিট, না 84 ডিগ্রি 15 মিনিট থেকে 84 ডিগ্রি 30 মিনিট। আর অক্ষাংশ কত, ব্যবধান কত, দেখো 30 মিনিট থেকে 45 মিনিট। কত, না 18 ডিগ্রি 30 মিনিট থেকে 18 ডিগ্রি 45 মিনিট পর্যন্ত, অর্থাৎ এর ব্যবধানটা গেল 15 মিনিট ইন্টু 15 মিনিট। এটাকে বলা হয় হচ্ছে ইঞ্চি সিট। কি বলা হয়, ইঞ্চি সিট। এইটাকে আঁকা হয় হচ্ছে 1:50,000 স্কেলে। এই মানচিত্র আঁকা হয় কোন আরএফে, 1:50,000। এটাকে বলা হয় ইঞ্চি সিট। তাহলে এই ম্যাপটার দাগ নম্বর কত হবে, না 73 দাগের, তার মধ্যে যে, তার মধ্যে 6। তাহলে এই ম্যাপটার নম্বর হবে 73J/6। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, প্রথমে ভাগ করা হয়েছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এই গ্রিডে, এইটাকে আবার 16টা ভাগে ভাগ করা হয়েছে, যার প্রত্যেকটা ব্যবধান হচ্ছে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, এক একটা খোপ। এই একটা 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি খোপকেও আবার 16টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই ম্যাপটা পাই। মানে বড় যদি থাকে একটা 73, তার ভেতরে একটা খোপ হচ্ছে ধরা যাক ABCD থেকে আরম্ভ করে এরকম পি পর্যন্ত হয়, ধরা যাক জে, সেই জে এর ভেতরে আবার একটা ধরা যাক 6। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে যে 73 এরকম একটা মাত্র ইংরাজি অক্ষর থাকবে, এর স্কেল হবে কত, 1:10 লাখ। এটা বোঝার সুবিধার জন্য তোমাদের বলছি। আর যদি থাকে এরকম দুটো স্টেপ পর্যন্ত থাকে, 73J, 73A, 73B, তাহলে হবে হচ্ছে 1:2.5 লক্ষ, 1:2.5 লক্ষ। আবার যদি তিনটে স্টেপ পর্যন্তই ভাঙা থাকে, 73J/2, 73J/1 এইসব যদি থাকে, তখন হবে 1:50,000। তো এরকমভাবে এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেনও আসে। তাহলে এই স্থানীয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলো কিন্তু কোনো স্যাটেলাইট ইমেজের সাহায্যে তৈরি করা হয়নি। এগুলো তৈরি করা হয়েছিল একদম সরে জমিনে বাস্তবে গিয়ে ভূমিতে সার্ভে করে। এর জন্য প্রচুর সময়ও ব্যয় হয়েছে, প্রচুর শ্রমও ব্যয় হয়েছে। তবে বর্তমানে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ম্যাপ চলে না, বর্তমানে ওটা আন্তর্জাতিক সিরিজ ম্যাপ চলে। হ্যাঁ, তবুও এই টোপোশিটগুলো ছিল বলেই পরবর্তীকালে এর ওপরে বেস করে আমরা স্যাটেলাইট ইমেজ যখন পাচ্ছি, তখন ভূপৃষ্ঠের পরিবর্তন কী কী ঘটেছে, আঞ্চলিক ভূদৃশ্যের কী কী পরিবর্তন ঘটেছে সেইগুলো দেখব। আর এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কি বললাম, বিভিন্ন উপাদানগুলোকে বিভিন্ন রং, বিভিন্ন চিহ্ন এবং প্রতীকের সাহায্যে উপস্থাপন করা হয়। এখান থেকেও কিছু কিছু ছোট প্রশ্ন আসে, যেমন গাঢ় নীল রঙের নদী মানে বোঝায় সেটা হচ্ছে সারা বছর জল থাকে, নিত্যবহ নদী এরকম। আবার যদি কালো রঙের নদী বোঝায় তাহলে সেটা অনিত্যবহ নদী বোঝাবে এরকম। যদি ব্রাউন কালি দিয়ে যে রেখাগুলো টানা আছে, মাঝে মাঝে লেখা আছে 200, 300, 100, 150, এইগুলো হচ্ছে সমোন্নতি রেখা বা সমান উচ্চতা বিশিষ্ট রেখাগুলোকে এরকম বাদামি কালি দিয়ে দেখানো হয়। আবার লাল কালি দিয়ে দেখানো হয় হচ্ছে রাস্তাঘাটগুলোকে। ট্রেন লাইন দেখানো হয় কালো কালি দিয়ে, আলাদা একটা তার সিম্বল রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে ওই টোপোগ্রাফিক্যাল মানচিত্রে উপস্থাপন করবার জন্য প্রত্যেকটা নির্দিষ্ট আলাদা আলাদা কিছু প্রতীক এবং চিহ্ন রয়েছে, যার সাহায্য নিয়ে আমরা ওই জায়গাটার সাংস্কৃতিক ভূদৃশ্য এবং প্রাকৃতিক ভূদৃশ্য এবং উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক এটা আলোচনা করতে পারি।